হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, বাট আপডেটস এর আগে একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলতে চাই। প্রেত কথা বলে যে চ্যানেলটি রয়েছে, তো সেই চ্যানেলে অরুণব খাসনবিশের একটা শর্ট ফিল্ম এসেছে, যাতে প্রীতি, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনারা চেনেন, তো সে প্রীতি আর কি অভিনয় করেছে। আমিষ বলে একটা শর্ট ফিল্ম, অনেকেই দেখেছেন। প্রেত কথার বিশাল হিউজ সাবস্ক্রাইবার বেস আছে হরর স্টোরিজের বিষয়। তো আমি কাজটা দেখেছি এবং আমার কিরকম রিয়াকশন সেটা জানাবো আগে, এবং তার পরবর্তীতে আমরা আপডেটস গুলো নিয়ে কথা। বেশি বড় রান টাইম নয়, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখুন। তো আমি ট্রেলার রিভিউ করেছিলাম, একটা রিয়াকশন দিয়েছিলাম, সেখানে আমি যে গল্পটা প্রেডিক্ট করেছিলাম, গল্পটা মোটামুটি সেরকমই আর কি, ঠিক আছে। তো এবং দেখুন, ইউটিউবে যেহেতু ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আমি গল্প নিয়ে বেশি আলোচনা করতে চাই না। ছবিটার মধ্যে কি কি ভালো হয়েছে, সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমার যখন আমি ভূতকে দেখাচ্ছি, প্রথম কথা হচ্ছে অনেকে কায়দা করে ভূত ফুত দেখায় না, অনেক বেশি জ্ঞানের কথাবার্তা বলে, এই সাইকোলজিক্যাল স্পেসে ঢুকছি, এই করছি ওই করছি, সব অনেক জ্ঞানের বাণী দেয়, আলটিমেটলি কাজের কাজ কিছু হয় না। বাট এখানে কিন্তু ভূতটাকে প্রপারলি দেখিয়েছে, এবং যখন দেখিয়েছে সেখানে যে প্রস্থেটিকের কাজ হয়েছে, এটা তো একটা ইউটিউবের প্রোডাকশন, বাট আপনার প্রস্থেটিকের কাজ দেখুন, এবং যেভাবে জাম্পস্কেয়ার অল্প বিস্তরই রয়েছে, বাট যেটা যেভাবে রেখেছে, তার যে স্টেজিংটা করেছে, সেটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ। এবং এই যে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে গল্পটা, ডিরেক্টর কিভাবে সেটাকে নিয়ে যাচ্ছে ফ্ল্যাশব্যাকে, ঠিক আছে, সেই যে সেখানে যে ট্রিটমেন্টটা, যে বড় থেকে বাচ্চা দেখাচ্ছে প্রীতিকে, ক্যামেরাটা একটা এরকম রোটেশন নিচ্ছে, সেখান থেকে যেভাবে ট্রিটমেন্টটা করেছে সেটা কিন্তু খুবই ভালো। শুভদীপ নস্কর এখানে ক্যামেরার কাজ করেছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে হরর ফিল্ম মানেই হচ্ছে সেখানে আপনাকে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে হবে, একটা ক্রিপি অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, সেটা কিন্তু লাইটিং এর মাধ্যমে অ্যাচিভ করতে পেরেছে, এবং সাউন্ড ডিজাইনের কাজও খুব ভালো। হররের এই দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তো সেই দুটো কিন্তু খুব ভালো করে করেছে। এবং এই যে ক্রিপি এনভায়রনমেন্ট আপনি ফিল করতে পারবেন, এবং এখানে যে দাদু ঠাকুমাটাকে দেখিয়েছে, যারা ওই বাড়িটাতে রয়েছে যেখানে এই প্রীতি ক্যারেক্টারটা আসছে, তো সেই দাদু ঠাকুমাটার যে পারফরমেন্স, সেটার মধ্যেও কিন্তু অটোমেটিক্যালি তাদেরকে এমনভাবে মেকআপ করা হয়েছে, এবং তারা এমনভাবে ডায়লগ ডেলিভারি করছে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে সামথিং ইজ অফ। তো ওখান থেকেই আর কি আপনার একটা ডিস্টার্বিং ফিলিং আসবে আর কি। তো সেই জিনিসটা কিন্তু থ্রু আউট ওই অ্যাটমসফিয়ারিক যে হরর যেটাকে আমরা বলি, সেটা কিন্তু মেনটেন করতে পেরেছে আর কি। পুরো অ্যাম্বিয়েন্সটা যেভাবে ক্রিয়েট করেছে, আর্ট ডিরেকশনের কাজও কিন্তু ভালো হয়েছে, যেটা পুরোনো বাড়ি ভৌতিক ব্যাপার। আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে শর্ট ফিল্ম, তো এবার শর্ট ফিল্মের মধ্যে আপনি ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করছেন, তার নেচারটাকে প্রথমে এস্টাবলিশ করছেন। এই যে প্রীতি ক্যারেক্টারটার যে নেচারটা দেখিয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু প্রথমে ওর অফিসের একটা ইন্ট্রোডাকশন সিন আছে, সেখান থেকে কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে, মানে এক দুটো শর্টের মধ্যেই এস্টাবলিশ করে দিয়েছে যে এই নেচারটা কিরকম এরকম। পরে আমরা কি যখন বুঝতে পারছি যে ছোটবেলাতেও এরকমই ছিল, তো সেটার এস্টাবলিশমেন্টটা কিন্তু ফার্স্ট সিনের মধ্যে, একটা সিনের মধ্যেই কিন্তু এস্টাবলিশ করেছে, সেটা আমার ভালো লেগেছে। এবং গল্পটা না খুব ফাস্ট ছুটেছে, ঠিক আছে। এবং অনেক সময় শর্ট ফিল্মের ক্ষেত্রে কি মনে হতে পারে আপনার, যে আপনি অনেকটা কিছু মিস আউট করে গেছেন, অনেক জিনিস হয়তো ডেভেলপমেন্ট দিতে পারেনি, এটা আপনার ফিল হয়, বিকজ রান টাইমটাই কম। কিন্তু এখানে আপনারা দেখবেন চন্দ্রিল ভট্টাচার্য যখন শর্ট ফিল্ম বানায়, দেখবেন একটা রিদমিক কাট ব্যবহার করে। অনেক সিন হয়তো মানে এখানে শেষ হলো, পরের সিনটা শুরু হচ্ছে, তো একদম সিনটা স্টার্ট থেকে দেখায় না, ঠিক আছে, মানে অলরেডি সিনটা শুরু হয়ে গেছে, মানে আগে থেকে এটা চালু হয়ে গেছে, আমি মাঝখান থেকে দেখছি আর কি অডিয়েন্স হিসেবে। ওই একটা অ্যাপ্রোচ নেয়। ট্যালেন্ট বলে শর্ট ফিল্মটাতে দেখতে পারবেন। তারপরে ইভেন যে একটা হইচইতে একটা কাজ আছে দেখবেন, যেটা ওই কাফকা, প্রায় কাফকা বলে, ওটার মধ্যে ওই এডিটিং প্যাটার্নটা ইউজ করেছে। তো ওই রকম একটা ফাস্ট এডিট এখানেও আপনারা অরুণবর কাজেও দেখতে পাবেন আর কি, এবং যেটা ভালো হয়েছে। এবং গল্পটা কন্টিনিউসলি একটা রিদমিক ফরম্যাটে ছোটে, এবং আপনাকে সঙ্গে সঙ্গে প্রথম সিন থেকেই হোল্ড করে নেয়, এবং যেখান থেকে হররের ব্যাপারটা শুরু হয়, সেখান থেকে কিন্তু জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং হয়ে যায়, দেখতে খুবই ভালো লেগেছে। আমার খালি সিরিজটার মধ্যে একটাই, খালি যেটা মানে সিরিজ বলছি সরি, শর্ট ফিল্মটার মধ্যে একটাই যেটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে যে প্রীতি ম্যাক্সিমাম জায়গাতে ভালো পারফরমেন্স দিয়েছে, সত্যি কথা বলছি, ভালো পারফরমেন্স দিয়েছে। বাট যেখানটা এই প্রথমবার ও এনকাউন্টার করছে একটা সুপার ন্যাচারাল জিনিস, সেখানে যে কাইন্ড অফ প্যারানয়াটা দরকার পারফরমেন্সের মধ্যে, সেইটা ফুটিয়ে তুলতে পারেনি, ঠিক আছে। সেইটা কোথাও কি আপনার মনে হবে, কারণ হররে আপনি কিভাবে রিয়াক্ট করছেন, যে আমাদের যে প্রোটাগনিস্ট সে কিভাবে রিয়াক্ট করছে, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই প্যারানয়াটা অতটা ফুটিয়ে তুলতে পারেনি, মানে বাকিটা মেকআপ দিয়ে করে, অ্যাম্বিয়েন্স দিয়ে অনেকটা পুল অফ করে দিয়েছে। বাট অ্যাক্টারের পারফরমেন্স যে জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, সেইটা হয়নি কোথাও। এটাই একটা নেগেটিভ লেগেছে। বাকি কিন্তু শর্ট ফিল্মটা খুবই ভালো হয়েছে। তো অরুণবদা আমাকে পাঠিয়েছিল, তাকে আমি পার্সোনালি ওই সেম কথাই বলেছিলাম, ভিডিওর মধ্যেও তাই কথা বললাম। তো আপনারা অবশ্যই দেখুন, এবং আপনারা যদি দেখেছেন আমিষ বলে শর্ট ফিল্মটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা কথা বলবো হচ্ছে লেটেস্ট আপডেটস গুলো নিয়ে। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে কুইন 2 কে কেন্দ্র করে কঙ্গনার আপকামিং ছবি, যেটা বিকাশ ব্যানের সাথে তিনি করছেন, কুইন ছবি, যেটা খুব সাকসেসফুল ছবি ছিল, সেটা সিকুয়েল হচ্ছে। এই ছবি শুটিং শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে। লন্ডনে কিছু পোর্শন শুট হবে, ইন্ডিয়াতে কিছু পোর্শন শুট হবে। অলরেডি টিম রেকি করা চালু করে দিয়েছে, লোকেশন হান্টিং শুরু করে দিয়েছে। তো এই ছবিটা কমপ্লিট করার পরবর্তীতে তানু ওয়েডস মানু 3 তে মুভ করবেন কঙ্গনা
রানাবা। তো এই দুটো ছবিরই কিন্তু পোটেনশিয়াল আছে বক্স অফিসে বড় সড়ো হিট হওয়ার। এবার যদি কঙ্গনা এই দুটো ছবি ব্যাক টু ব্যাক হিট দিয়ে দিতে পারে তাহলে তার আবারও কাম ব্যাক হয়ে যাবে, বিকজ লাস্ট কিছু ছবি কিন্তু তার বক্স অফিসে একেবারে চলেনি আর কি, বুক থুবড়ে পড়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জিকে কেন্দ্র করে। তো সৃজিত মুখার্জি পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে ছবিটা মাইট বি হয়তো নভেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। রানা সরকার এবং এসবিএফ ছবিটাকে প্রডিউস করছে। এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র এটা নাম হচ্ছে ছবিটা। 1 মে 2026 রিলিজ করবে ছবিটা, এখন অব্দি সেটাই তারা রিলিজ ডেট জানিয়েছে। এবং এটাতে আমরা পথের দাবি বলে যে বইটা লেখা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো সেই বইটা যখন সেই সময় লিখেছিলেন, মানে তখন দেশ স্বাধীন হয়নি, সেই সময় সেটাকে ব্যান করে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। তো সেটার বিরুদ্ধে যে প্রোটেস্ট হয়েছিল, সেটার বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেইগুলোকে কেন্দ্র করে এই আর কি ছবিটা হচ্ছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। সৃজিত মুখার্জি পিরিয়ড পিস খুব ভালো বানান, তার রিসার্চ খুব ভালো থাকে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। রিলি লুকিং ফরওয়ার্ড। লহ গৌরাঙ্গের নাম রে এবং এই ছবিটা ব্যাক টু ব্যাক। এবং রানা সরকার সৃজিত মুখার্জি একসাথে কিন্তু যে কটা কাজ করেছে এর আগে, সেগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো ছিল। তো দেখা যাক এই দুটো ছবির থেকেও হিউজ এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক ছবিগুলো কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে মৈনাক ভৌমিককে নিয়ে। তো মৈনাক ভৌমিক একটা ছবি করছেন মেড ইন কলকাতা বলে। এই ছবিটার প্রডিউসার হচ্ছে ব্লটিং পেপার, মানে রাহুল মুখার্জি আর কি ওয়ান অফ দ্য প্রডিউসার বলা যেতে পারে। তো এটা মৈনাক ভৌমিক যেরকম রম কম কামিং অফ এজ ছবি বানিয়ে থাকেন, সেরকম আর কি ইউথদেরকে নিয়ে আর কি একটা রম কম স্পেসের মধ্যেই গল্পটা, যেটা কলকাতা শহরের মধ্যেই হবে। সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু হচ্ছে এবং এই ছবির মধ্যে আমরা ইয়াং অ্যাক্টার্সদেরকে দেখতে পাবো। ঐশ্বর্য সেন রয়েছে, সৌম্য মুখার্জি রয়েছে, অঙ্গনা রয়েছে, অনিন্দ রয়েছে, অনেকে রয়েছে আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এই জোনের মধ্যে মৈনাক ভৌমিক আবারও একটা ভালো ছবি আমাদেরকে দিতে পারে। পরবর্তী আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো রঘু ডাকাতের দ্বিতীয় যে গান, সেই গানটা লঞ্চ করবে 6 তারিখে মালদাতে। তারা যে ইভেন্টটা করছে সেখানেই তারা এই গানটা লঞ্চ করবে। তো শনিবার দিন, আপকামিং যে স্যাটারডে আসছে, সেদিনকে আমরা রঘু ডাকাতের দ্বিতীয় গান শুনতে পাবো। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে বেঙ্গল ফাইলসকে কেন্দ্র করে। তো এই ছবির রান টাইম সম্পর্কে জানা গেছে 3 ঘন্টা 24 মিনিটের ছবিটা হতে চলেছে। বিশাল বড় হয়েছে ছবিটা। দেখা যাক ছবিটা 3 ঘন্টা 24 মিনিট অডিয়েন্সকে কতটা এঙ্গেজ করে রাখতে পারে। এই ধরনের বড় ছবির ক্ষেত্রে আমরা এরকম রান টাইম আগে পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখেছিলাম, আর অ্যানিমালের ক্ষেত্রে দেখেছিলাম। এটা অ্যানিমালের থেকেও 1 মিনিট বেশি। তো ওই দুটো ছবির ক্ষেত্রে অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাফে কিছু পোর্শন দর্শকের বোরিং লেগেছিল, ছবি বিশাল হিট হয়ে গেছিল। পুষ্পার ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা এঙ্গেজিং ছিল। তো দেখা যাক বিবেক অগ্নিহোত্রী এটা এতটা সিরিয়াস সাবজেক্টে ছবি বানাচ্ছেন, সেটাতে এতটা রান টাইম ধরে হোল্ড করে রাখতে পারেন কিনা অডিয়েন্সকে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আলফা ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু র্যাপ আপ হয়েছে এবং একটা লাস্টে একটা গানের সিকোয়েন্স শুট হয়েছে, যেটা একটা বেসিক্যালি ডান্স ফেস অফ হবে আলিয়া ভাট এবং শারবারি বাগের মধ্যে। তো ওয়ার 2 তে যে ডান্স ফেস অফ ছিল জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে, সেটা একেবারেই এফেক্টিভ ছিল না। সিনেমার মধ্যে ওয়ার্ক করেনি, এমনিতেও গানটা ওয়ার্ক করেনি। তো দেখা যাক এই ছবির মধ্যে এটা কিভাবে আসে, নাকি ওই জিনিসপত্রগুলো ফোর্স ফিটই হয়, যে গল্প চলছে হঠাৎ করে সেটাকে ব্রেক করে একটা গান দিয়ে দিল, সেই জিনিস হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর একদম শেষে আমরা কথা বলবো হচ্ছে রাম রেড্ডি, যিনি তিথি বলে একটা ছবি বানিয়েছিলেন। খুব ভালো সিনেমা আর কি, আপনারা যদি পারেন তো দেখতে পারেন। কানাডা ফিল্ম আর কি, খুব ভালো ছিল আর কি, মজার ছবি অ্যাকচুয়ালি, একটু আর্টি ছবি বাট খুব ভালো। তো সেই রাম রেড্ডির সাথে মনোজ বাজপেয়ী একটা ছবি করছেন জুগনুমা বলে, তার ট্রেলার চলে এসছে। তো এটা যে ভিজুয়ালস গুলো না, ট্রেলারটার ভিজুয়ালস গুলো দেখবেন, ঠিক আছে, এটা অন্যরকম অ্যাস্থেটিকে শুট করা। মেইন স্ট্রিম ছবি যেরকম অ্যাস্থেটিক্স হয় ভিজুয়াল, সেরকম নয়। রাম রেড্ডির প্রথম ছবিটাও সেরকম ছিল না। তো সেই রকম অ্যাস্থেটিক্সই আমরা দেখতে পাচ্ছি। একটা মানে জঙ্গল এরিয়া রয়েছে, একটা ফরেস্ট রয়েছে, তার মাঝখানে একটা লোক থাকে মনোজ বাজপেয়ী, যার এই প্রপার্টি গুলো সে নিজের ফ্যামিলিকে নিয়ে থাকে। এবার তারপরে হঠাৎ করে কি হচ্ছে যে কিছু লোক, ওখানকার লোকাল লোক, ওর জঙ্গলে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। ও আর কি কিছু ফার্মিং টার্মিং করে আর কি ওখানে, তো ওর ওখানগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। এবার মনোজ বাজপেয়ী বুঝতে পারছে না যে কেন ও এত ভালো লোক, নিজের ফ্যামিলিকে নিয়ে থাকে। ইভেন ও এই যে পেস্টিসাইড ব্যবহার করার আগে এটা জিজ্ঞেস করে নিচ্ছে যে গ্রামের লোকেদের পেস্টিসাইডের থেকে কোনো প্রবলেম নেই তো, বাট তা সত্ত্বেও কেন গ্রামের লোকেরা এইভাবে রিয়াক্ট করছে, কে রয়েছে এটার পিছনে, কেন এই ফরেস্ট ফায়ার হচ্ছে, সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছে। তো সেটার খুব রিয়েলিস্টিক একটা পোর্ট্রেয়াল, দেখতে খুব ভালো লাগে সিনেমাটা। সব থেকে ট্রেলারটা দারুণ কোয়ালিটি হচ্ছে, ভিজুয়ালি স্টানিং। যে ফরেস্ট ফায়ার যে হয়েছে সেটা যেভাবে দেখতে লাগছে, যেভাবে দেখিয়েছে জিনিসপত্রগুলো, বা দিনের বেলা যখন আফটার জ্বলে গেছে, ধোঁয়া উঠছে, পুরো অ্যাশেস হয়ে আছে, সেই জায়গায় ভিজুয়ালস গুলো দেখতে আউটস্ট্যান্ডিং লাগছে। পারফরমেন্স প্রচন্ড রিয়েলিস্টিক, মনোজ বাজপেয়ীকে খুব ভালো লাগছে। দীপক দোবরিয়াল রয়েছে, তাকেও খুব ভালো লাগছে সবকিছু মিলিয়ে, এবং খুব লোকেলটাকে খুব দারুণ পাবে। এবং লাস্টে একটা চিলের শট আছে এবং সাউন্ড ডিজাইনও খুব ভালো। এবং এই ফ্যামিলিটার মধ্যেও ডাইনামিক্স নিশ্চয়ই থাকবে। আমরা মেয়েটাকে দেখছি ঘোড়া নিয়ে ছুটছে, তো সবকিছু মিলে ট্রেলারটা কিন্তু খুব ক্যাপটিভেটিং একটা ওয়াচ। আমার তো খুবই ভালো লেগেছে জুগনুমার ট্রেলার। আপনাদের কি ওপিনিয়ন, আপনারা দেখেছেন কিনা? যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে দেখুন। এবং রাম রেড্ডির প্রথম যে ছবিটা তিথি, সেটা দেখুন আর কি, সেটা দারুণ একটা মজার ছবি আর কি। একটা লোক যে বেঁচে আছে, তার ডেথ সার্টিফিকেট বার করবার জন্য তার আর কি শ্রাদ্ধ করা হচ্ছে, সেটা নিয়ে ছিল একটা ডার্ক কমেডি কাইন্ড অফ অ্যাপ্রোচ। খুব সুন্দর ছবি ছিল, বহু বছর আগে দেখেছিলাম, তখন কলেজে পড়তাম। আর এখানে একটা নন্দনে ফেস্টিভ্যাল হয়েছিল তখন, সেটার মধ্যেও ওটা দেখানো হয়েছিল, তো তখনও দেখেছিলাম। দারুণ মজার ছবি ছিল। তো যাই হোক, এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।